আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমাদের কেমন বাংলাদেশ চাই আমরা ১২তম পর্বে আমাদের আজকের বিষয় কৃষি ও খামার ব্যবসা। আজকে আমরা অনিবার্য কারণবশত আমরা আমাদের নির্দিষ্ট সময় থেকে ১.৫ ঘন্টা আ আ পিছিয়ে অনুষ্ঠানটা শুরু করেছি। আমাদের সাথে আছেন অতিথি জনাব এমডি মাকসুদুর রহমান, যিনি একজন কোরআনে হাফেজ, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং একজন খামার ব্যবসায়ী। তো আমরা আজকে উনার কাছ থেকে শুনবো উনার শুরুটা কিভাবে, যেহেতু উনি একটা ডিফারেন্ট ৩ টা ডিফারেন্ট টাইপ স্টাডি থেকে আসছে। এমন না উনি যে কৃষক ছিলেন বা কেউ উনার পরিবারের কৃষকের সাথে জড়িত ছিলেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। কি জন্য এভাবে আসলেন আরকি। আমরা চাই উনার মতন আরো এরকম আ যুবক বয়সী আ যারা আছেন, যারা শিক্ষিত যুবক তারা এই পেশায় আসুক। আ আ জনাব মাকসুদুর রহমান। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। আন্তরিকভাবে দুঃখিত আমরা ১.৫ ঘন্টা লেটে শুরু করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য এবং আমার ডিটেইলস তো আপনি বলেছেন। জি, আমি আসলে এখানে এসেছি এটা আমার পরিবারের কেউ তো অবশ্যই কৃষক বা কৃষিকাজে ছিলেন না। জি, আমার পরিবার, আমার বাবা-মা সবাই এডুকেশন ক্যাডারে ছিলেন। আমার হচ্ছে প্যাশন ছিল যে আমি এই বিজনেসটা করব। ছোটকাল থেকেই মানুষের নেক থাকে না বিভিন্ন ধরনের। জি, জি, আমার এমন একটা অভ্যাস ছিল যে আমি যদি দেখতাম যে গরু ছাগল হেঁটে যাচ্ছে রাস্তায় ওটাকে ধরে নিয়ে আসতে চেষ্টা করতাম। তো ওইটা ছোটকাল থেকে যে নেশা, এই নেশা থেকে আজ এই পর্যন্ত এই নেশাটাই হয়ে আছে। এখন পর্যন্ত পেশায় পরিণত করতে পেরেছি কিনা আমি জানি না। বাট নেশাটা এখনো আগের মতোই আছে। যেই ইন্সপিরেশন থেকেই আমি এখানে আসা, গরুর সাথে বা ছাগলের সাথে পশু পাখির সাথে আমি কথা বলতে পারি, ওদের ভাব বুঝতে পারি, আমার ভাব ওদেরকে বোঝাতে পারি, এটা আমার কাছে একটা অসম্ভব আনন্দের বিষয়, যেটার জন্য আমি এখান থেকে কোনো কারণে চাইলেও এখান থেকে আমি অন্যদিকে মুভ করতে পারি না। এটা আমার থাকেই, এই প্রজেক্ট আমার কখনো ইনশাল্লাহ বন্ধ হবে হবে বলে আমার মনে হয় না। এটা ইট শুড বি কন্টিনিউড ইনশাল্লাহ। আর এখানে আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। জি। আপনি যে জায়গায় আসছেন আসলে ওই জায়গা থেকে আমি শুরু করতে যাচ্ছি। আর চ্যালেঞ্জ গুলি, যেহেতু আপনি এই ব্যবসায় অলরেডি জড়িয়ে পড়েছেন এবং কন্টিনিউ করে যাচ্ছেন। চ্যালেঞ্জ গুলি কি? সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হ্যাঁ, এতদিন এটা যাবত? খুব সুন্দর একটা ব্যাপার। কারণ চ্যালেঞ্জ গুলোকেই আমাদেরকে আগে সর্ট আউট করতে হবে। দেন জি, ইউ প্রসিড অন। আদারওয়াইজ আপনি যদি চ্যালেঞ্জ যদি এখানে মোকাবেলা করার মতো ব্যাপারগুলো আগে থেকে আপনি ক্যালকুলেশন না করেন, তখন হচ্ছে আপনি কখনোই কোনো বিজনেসে সাকসেসফুল হতে পারবেন না। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এট ফার্স্ট আপনাকে বিজনেস শুরু করার আগে জানতে হবে। জি, চ্যালেঞ্জেস গুলো হচ্ছে যেমন আজকে আমাদের বিষয় হচ্ছে খামার এবং কৃষি। তো জি, আমি খামার দিয়ে শুরু করি। আমাদের খামারিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের গোখাদ্যের দাম, অথবা আমাদের ক্যাটেল ফিড, গোখাদ্য, জি, মুরগির খাদ্য, ছাগলের খাদ্য, সকল লাইফ জি, স্টকের খাদ্য নিয়ে হচ্ছে আমরা খুব অ্যাবনর্মাল একটা পজিশন, আজকে বহুদিন যাবত এই অ্যাবনর্মাল সিচুয়েশন থেকে আজ পর্যন্ত আমরা বের হতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আমরা কথা বলেছি, আমরা সরকারি পর্যায়ে কথা বলেছি। একটা সময় এসে দেখা যায় যে আলটিমেটলি আমাদের খাদ্যের দাম কমছে না, বাট মার্কেট প্রাইস হচ্ছে রিমেইন দ্য সেম। আগে যেরকম আচ্ছা, প্রাইস ছিল এখন সেম প্রাইসই আছে, বাট খাবারের দাম হচ্ছে অনেক সময় 2 টাইমস হয়ে যাচ্ছে। তো এই অ্যাবনর্মালিটি থেকে আমাদের যতদিন মুক্তি না পাবো, ততদিন এই চ্যালেঞ্জ আমাদের কখনোই শেষ হবে না। আমাদের প্রোডাকশন কস্ট যদি কম না হয়, আমরা তখন সেল করে আমরা কিন্তু বেনিফিট নিতে পারবো না। তো জি, মেইন প্রবলেম হচ্ছে আমাদের আমাদের প্রোডাকশন কস্টটাকে কোনোভাবে আজ পর্যন্ত মিনিমাইজ করার কোনো ওয়ে আমরা খুঁজে পাচ্ছি না। আন্দোলন হয়, অনেক কথা হয়, এবং আমরা যারা প্রোডাকশনে আছি হয়তোবা জি, ওদের উপরে প্রেশার আসে যে আপনার জিনিসের প্রাইস কেন বেশি, আপনাদের প্রাইস বেশি হচ্ছে। বাট আচ্ছা, আমরা যদি প্রোডাকশন কস্টটাকে আমরা কমাতে না পারি, আমাদের ম্যাক্সিমাম জিনিস যেগুলা আপনার ক্যাটল ফিডে আমরা ইউজ করি,
ম্যাক্সিমাম জিনিসই ইম্পোর্টেড। তো ইম্পোর্ট করে আচ্ছা, যারা আচ্ছা। আনছেন ওই ইম্পোর্টের ওই জায়গা থেকে যদি সরকার আমরা তো এটা করে পারবো না, সব বেনিফিটেড হব আমরা। জি। এ জনাব মাকসুদ, আমি যেটা আপনি বললেন আপনাদের গোখাদ্য বা পশু খাদ্য, পাখি খাদ্য যেটা আছে মেক্সিমাম জিনিস আপনাদের ইম্পোর্টেড। এটা কি এ এরকম কোনো কিছু করা যায় কিনা যেটা আপনি ডোমেস্টিক প্রোডাকশন থেকে এটার চাহিদা মেটাতে পারেন? এটার কোনো পসিবিলিটিস আছে কিনা? আসলে ডোমেস্টিক সবকিছু আমাদের আমাদের বাংলাদেশে অনেক সবকিছুই খাদ্যশস্য আমাদের কিন্তু উৎপাদন হয়। বাট আমাদের যে পরিমাণ জনসংখ্যা আর জি, সেই পরিমাণ কিন্তু আমাদের ফ্রি ল্যান্ড নাই, যেখানে হচ্ছে আমরা জি, অনেক পরিমাণে আমরা হচ্ছে আপনার হারভেস্টিং করতে পারবো, আমরা চাষাবাদ করতে পারবো। এখন আমাদের যেমন আমাদের চালে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা বলি, বা আমি এই যে কিছুদিন আগেও দেখলাম একটা প্রতিবেদনে যে এশিয়ার মধ্যে আমরা হচ্ছে তৃতীয় উৎপাদন কারী দেশ বাংলাদেশ, যেটা হচ্ছে জি, আমরা এত চাল আমরা উৎপাদন করতে পারি। জি, তারপর আপনি দেখেন যে আমরা কিন্তু চাল ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে, আমাদের সকল কিছুই ইম্পোর্ট বেশ, কারণ আমাদের মানুষ আমাদের অনেক বেশি জনসংখ্যা, আল্লাহর রহমতে 18 কোটি থেকে 20 কোটি আমাদের জনসংখ্যা। জি, তো স্পেস হয়তো বা আমাদের সংকুলান হয় না। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের অনেক কিছুই আছে যেগুলো আমাদের দেশে প্রপারলি আমরা আসলে উৎপাদন করতে পারি না। সেই জন্য আমাদেরকে বিদেশের দিকে বা ইম্পোর্টের দিকে আমাদেরকে অবশ্যই ধাবিত হতে হয়। এটার অল্টারনেটিভ এখনো হয়নি। আচ্ছা। এখন পর্যন্ত দেশে এটার অল্টারনেটিভ হয়নি আপনি বলছেন। এটা একটা জিনিস তো আমরা আসলে শুনি যখনই বিভিন্ন ফেস্টিভাল আসে সাধারণত আমরা বাংলাদেশে যেহেতু একটু মুসলমান আ সংখ্যাগরিষ্ঠ একটা দেশ যখন কুরবানি ঈদুল আজহার সময় দেখি যে একটা গরু বা ছাগলের যে চাহিদাটা আগে এরকম ছিল না। আগে আমরা পার্শ্ববর্তী দেশের উপরে ভরসা করে থাকতে হতো। এখন আমাদের দেশের খামারিরা এটার অনেকাংশই এটার যোগান করতে সমর্থন হয়েছে। তারপরও এখন যেটা বলে আসলে খামারিদের কারণেই পশুদের দাম, গবাদি পশুদের দাম অনেক এ বেশি হয়ে গেছে বলা হয়। আবার মার্কেট প্রাইসটাও বেশি। মার্কেটে যে নরমালি যেটা আমরা খাই। তো এটা আসলে কি আসলেই খামারিদের জন্যে না এটা গ্লোবালি একটা এটার আছে যে পার্সপেক্টিভ আছে যে এই না, কারণে এটার দাম ভেরি গুড বেড়ে যাচ্ছে? কোয়েশ্চেন। এটা আসলে ওই যে একটা হচ্ছে গোখাদ্য তো এতক্ষণ আলোচনা করলাম। জি, আরেকটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, বা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে একসময় আমরা অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো যে আমাদের গরু আসলে আমাদের কোরবানি হবে। এখন জি, কিন্তু সেটা না, আমাদের নিজস্ব প্রোডাকশন দিয়ে আমরা চমৎকার ভাবে আমাদের সকল চাহিদা, আমাদের শুধু কোরবানি না, কোরবানি ছাড়াও এই যে এখন নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু আমাদের গরু জবাইয়ের মৌসুম শুরু হয়েছে। যেমন এখন জি, ওয়াজ মাহফিল হবে, বিবাহ শাদী প্রোগ্রাম গুলো হবে, তারপরে রোজা একটা বড় ফেস্টিভ্যাল আমাদের জন্য, বড় ইস্যু জি, আমাদের জন্য। কোরবানির চেয়ে আমার কাছে মনে হয় রোজাতে আরো অনেক বেশি ক্যাটেল হচ্ছে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। জি, এবং কোরবানি তো আমাদের মাস, যাদের ওয়াজিব তারা আমরা জি, করতেই হবে, সেটা আমাদের একটা ধর্মীয় ইস্যু। তো জি, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খামারিদের কারণেই কিন্তু এখন এই সাকসেসটা এসেছে, যেই জি, সাকসেসটা আমরা এখন কথা বলতে পারছি যে আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্টের দিকে আমরা নজর রাখছি না, আমরা করতে পারছি। এখন যেটা আপনি আরেকটা কোশ্চেন করলেন যে কেন এটার প্রাইস বৃদ্ধি, অথবা অনেকে বলে যে খামারের কাছ থেকে কিনলে প্রাইস বেশি হয়, আসলে বিষয়টা তেমন না। জি, বাজার কিন্তু অলমোস্ট, বাজারে খামারে অলমোস্ট একই রকম। এভারেজ যে গরু আমাদের আছে, এভারেজ যে জি, ক্যাটেল আছে, এভারেজ যে আমাদের ছাগল যা আছে, সবগুলো কিন্তু এভারেজ প্রাইস খামারে এবং বাজারে অলমোস্ট সেম। ডিফারেন্ট ব্রিড গুলা যখন হয়, ডিফারেন্ট ব্রিড গুলা আপনি দেশের বাইরে থাকেন, আপনিও জানেন। আপনার জি, দেশেও ধরেন বেলজিয়ান ব্লুর যে প্রাইস, আপনার দেশে জি, কিন্তু হলস্টিন ফ্রিজিয়ানের একই প্রাইস না, ডিফার করে। জি, আপনার এখানে ব্রাহ্মার প্রাইস, আপনার এখানে হলস্টিন ফ্রিজিয়ানের প্রাইস কিন্তু একই না। জি, যেটা আমরা মিড ক্যাটেল হিসাবে আমরা আহ, আহ, ধরতে পারি, সেগুলোর প্রাইসিং একটা থাকে। বাট যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ক্যাটেল, যেগুলো একটু ডিফারেন্ট হয়,
আউটলুকের একটা ব্যাপার আছে। যেমন কোরবানিতে কিন্তু আমরা গোস্তের জন্য কোরবানি করি না। কোরবানি জি, করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অসম্ভব পছন্দের একটা জিনিস। যার যতটুকু সাধ্য তার সর্বস্ব দিয়ে হচ্ছে আমরা চেষ্টা করে থাকি। তো এই জি, জায়গাতে আসলে প্রাইসটা ডিফার করে ওই ডিফারেন্ট ব্রিড গুলাতে। স্পেশাল কিছু গরু আছে, স্পেশাল গরুগুলা আমাদের প্রাইস কিনতেই হয় বেশিতে, এবং সেলিং এর সময় আমাদেরকে বেশিতে সেল করতে হয়। আর অ্যাভারেজ প্রাইস কিন্তু বাজার, এবং যেমন আমি যদি বলি আমি একজন খামারি, আমি কিন্তু প্রতিনিয়ত, এই যে গতকালও কিন্তু আমি কসাইয়ের কাছে আমি বিক্রি করেছি। তার মানে জি, কসাই কিন্তু বাজার এবং আমার প্রাইস যদি একই রকম না পায়, কখনো আমার কাছ থেকে 5,000 টাকা বেশি দিয়ে একটা ক্যাটেল কিনবে না। তো জি, এই জায়গাটাতে আমি মনে হয় যে বাজারের সাথে এই ক্যাটাগরিটা অলমোস্ট খামারিদের সেম। আর অনেকে হয়তো বা এমন হতে পারে যে তারা হুট করে কোরবানির কিছুদিন আগে এসে স্টার্ট করেছে, বাজারের সাথে সামঞ্জস্য করতে পারছে না, হয়তো বা ওনারা কিছু প্রাইস হাইক করছেন এক্সট্রা, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। আর আমাদের বাজার কিন্তু, অ্যাভারেজ বাজার আমাদেরকে কোরবানি ছাড়া সারা বছর কিন্তু একই রকম থাকে। সুতরাং ওইটা চিন্তা করেই খামারিরা খামার করে, বা আমি ব্যক্তিগতভাবে সেটা চিন্তা করি। আমি কিন্তু বছরে কয়েক ধরনের সেট করি। একটা হচ্ছে খামারিদের জন্য, কোরবানির জন্য করি। অনেক জি, খামারিরা আমার কাছ থেকে কেনে, ওদের জন্য একটা সেট করি। আরেকটা জি, হচ্ছে একদম কসাইয়ের জন্য, যে কসাইরা আমার কাছ থেকে কিনবে। তো আমার এই জন্য আমার তিনো রকম, সকল রকমের যত কাস্টমার বেজ আছে সবার সাথেই হচ্ছে আমার একটা কানেকশন আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা অ্যাবনর্মাল মনে হয় না। উম, বুঝতে পেরেছি। আপনাদের প্রজনন প্রক্রিয়াটা কিভাবে হয়? এটা কি আপনার বাংলাদেশেই হচ্ছে, না এটার উপরে আপনাকে বাইরের কোনো দেশের উপর নির্ভর করতে হচ্ছে? না, প্রজনন প্রক্রিয়াটা এখন টোটালি বাংলাদেশ বেসড, কারণ বাংলাদেশে এখন অনেক ধরনের সিমেন্ট আছে, অনেক স্পেশাল সিমেন্ট আছে, যেটা সরকারি ভাবেও প্রোভাইড করা হচ্ছে। আবার প্রাইভেটলি অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে অনেক স্পেশাল সিমেন্ট গুলো হচ্ছে প্রোভাইড করতে পারে। তো বাংলাদেশে এখন সকল ধরনের ভালো ভালো ব্রিডই কিন্তু বাংলাদেশে এখন আছে। হয়তোবা আরো আচ্ছা, কিছুদিন পরে আমাদের জন্য আরেকটু কনভিনিয়েন্ট হবে। অনেক ব্রিড আছে যেগুলো হচ্ছে গত কয়েক বছরে আসছে, বাট এটা রেজাল্ট পেতে আমাদেরকে আরো কয়েক বছর ওয়েট করতে হবে। বাট এখন আমাদেরকে বাইরের কোনো কিছুর জন্য আসলে অপেক্ষা করতে হবে বা তাকিয়ে থাকতে হবে সেটা না। বাংলাদেশের যত ব্রিড আছে সেটা দিয়ে আমরা সামনে আরো অনেক বেটার কিছু করতে পারবো। এখানে সরকার যতটুকু সচেষ্ট, তার চেয়ে আমার মনে হয় যে এক গুণ বেশি হচ্ছে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা হচ্ছে আরো বেশি সক্রিয় এবং সচেষ্ট। তো এটা আমাদের জন্য একটা ব্রাইট ফিউচার ইনশাআল্লাহ। জি। প্রাইভেট সেক্টর সচেষ্ট তো অবশ্যই। তারপরেও আমরা মাঝে, মাঝে শুনি যে প্রাইভেট সেক্টরে বিভিন্ন যারা আছেন বড়, বড় বিগ শার্করা তারা বাজারকে একচেটিয়া নিয়ন্ত্রণ আ করেন। সেই ক্ষেত্রে আসলে আপনার মতামতটা কি? দেখা যায় তারা স্টকের জন্য আমি জাস্ট উম যদি পশুর কথা নাও বলি, যেমন মুরগির ডিম বলি, মুরগির প্রাইস এর কথা যেগুলি রেগুলারলি খুব হিউজ হয়। সেই ক্ষেত্রে তারা একটা আ সিন্ডিকেটের মতন একটা কাজ করেন। যেটা মানুষের অভিযোগ আছে। সরকারও নানান সময় এই অভিযোগটার কথাই বলে যে তারা একটা সিন্ডিকেট করে এগুলি প্রাইস হাইকিং করেন। সেই ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? এটা আসলে সিন্ডিকেট আসলে, এই জিনিসটা আমি নিজেও আসলে অনেক সময় বুঝে উঠি না যে আসলে কিভাবে সিন্ডিকেটটা হচ্ছে। দেখেন, এইখানে সিন্ডিকেট করাটা পসিবল হচ্ছে ওই জায়গায়, যেমন আমরা 4 জন 6 জন 10 জন মানুষ হচ্ছে পুরা বাজারে সবকিছু নিয়ন্ত্রণ করছি। জি, এখন আপনি যদি আমার ক্যাটেল সেক্টরের কথা বলেন, এটাকে সিন্ডিকেট কিভাবে হয়? হ্যাঁ, আপনি আপনার ব্যক্তিগত একটা 5 লাখ টাকার জিনিস আপনি 20 লাখ টাকা চাইতে পারেন। এটা জি, টোটালি আপ টু ইউ। এটা কিন্তু পুরা মার্কেটকে সার্ভে করা হয় না। মার্কেটকে আপনি সার্ভে করার জন্য আপনি ম্যাস যেই প্ল্যাটফর্ম সেটাকে আপনাকে দেখতে হবে। ধরেন সিন্ডিকেট কারা করবে? 5 জন 6 জন 10 জন মানুষ। এখন প্রান্তিক খামারি কিন্তু সে গরু প্রোডাকশন করছে, ছাগল প্রোডাকশন করছে, সে ডিম প্রোডাকশন করছে। জি, প্রান্তিক খামারি কিন্তু সে বাজারে সরাসরি বাজারে এসে কিন্তু গরু সেল করতে পারতেছে, ছাগল সেল করতে পারতেছে, যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু সে হাজির হতে পারতেছে। জি, এখন এই যে লক্ষ লক্ষ আপনার প্রান্তিক খামারি,
ওদেরকে আপনি কিভাবে সিন্ডিকেটের ভিতরে আনবেন? একটা প্রান্তিক খামারি ২টা গরু পালে, একটা গরু পালে, ৫টা পালে, ৭টা পালে। তো সিন্ডিকেট হবে, হ্যাঁ, যে ৫০০ পালে, ১,০০০ পালে তাদেরকে নিয়ে একটা সিন্ডিকেট হতে পারে। বাট ৫০ হুম, ৫টা, ৩টা, ২টা যারা পালে ওদেরকে নিয়ে তো ভাই আপনি সিন্ডিকেট করতে পারবেন না। এটা কি সিন্ডিকেটের ভিতরে আসে কিভাবে? এই প্রসিজারটাই আসলে আমার মাথায় আসে না। জি। না, এখন দেখা যায় যে বাজারটা বাজারে যারা সিন্ডিকেট করে তারা কৃত্রিম একটা অভাব তৈরি করে তারপরে প্রাইসটা বাড়িয়ে আবার এটার প্রোডাকশনটা কমিয়ে দেয় বা এই ধরনের একটা মেকানিজম তারা করে বলে আরকি। যেটা আসলে আমরা তো এখন মুরগির কথা যদি বলি ফার্ম নির্ভরই। আমাদের দেশীয় পালিত মুরগিগুলি তো এখন দেখাই যায় না। তো সেই ক্ষেত্রে এই অভিযোগটা আসে আরকি। তো এখন যদি এমন হয় জি, যে আমি একটু এড করি ভাই, ইন্টারাপ্ট জি, করছি। জি, অবশ্যই। জি, এমন যদি হয় যে প্রান্তিক খামারিরা একটা জায়গায় এনে হচ্ছে মুরগির ডিম বিক্রি করেন, একটা সিন্ডিকেটের কাছে বা বড় একটা কোম্পানির কাছে বিক্রি করেন, তখন ওনারা সিন্ডিকেট করতে পারে। বা জি, এরকম যদি সিস্টেম থাকে যে প্রান্তিকরা এসে আমার কাছে সেল করতে হবে, তখন সিন্ডিকেট করা পসিবল। হুম, আমার যদি ক্যাটেল সেক্টরটাতে আমি বলি, লাইভ স্টকে গরুটার কথা বলি, গরু, মহিষ, ছাগল, আমরা কিন্তু স্ক্যাটার্ড, আর হুম, নিয়ার বাই যেই বাজার আছে সেই বাজার গুলাতে কিন্তু আমরা সেল করি। তো গরু, মহিষ, এই লাইভস্টক, এই ক্যাটেল গুলাতে আমার মনে হয় যে একটু টাফ সিন্ডিকেট করাটা। আপনি ব্যক্তিগতভাবে আপনার যে কোনো প্রাইস আপনি হাইক করতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট এখানে বুঝতে পেরেছি। সিন্ডিকেট করাটা একটু tough। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে মানে মাংসর দামের ক্ষেত্রেও মানে এটা নিয়ে আমরা আসলে সবসময়ই হাউকাউ শুনি দেশের মিডিয়াতে বলেন, সবসময় যখন বিশেষ করে যখন আমাদের অ্যাম র রোজার মাসে যখন এই জিনিসটা হয় আরকি, প্রাইসটা আ বেড়ে যায়। মাংসর প্রাইস বলেন, মুরগির প্রাইস বলেন। তখনই আসলে এই জিনিসটা শোনা যায় আরকি। তারা এটা কৃত্রিম একটা অভাব তৈরি করে দাম বেড়ে দিয়েছে। তো এটার জন্যই অভিযোগটা সবসময় আসে। যখন গভর্নমেন্টে আসলে এটা আসলে এটা একটা অসুন্দর একটা বিষয় ভাই, এটা আমার নিজের কাছেও খুব খারাপ। জি, শুনতে পাচ্ছেন? জি, বলেন। এই লাইনটা একটু কেটে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, কেটে যাচ্ছিল, কেটে যাচ্ছিল। না আসলে এই যে হঠাৎ করে একটা সিজনাল ওয়েভ তৈরি হয় যেটাতে হচ্ছে ডিফারেন্ট প্রাইসিং হয়ে যায়, প্রাইস ইনক্রিজ করে। এটা খুবই দুঃখজনক। আর স্পেশালি রমজান এমন একটা মাস যেটা রহমতের মাস, যেখানে হুম, আমরা বিভিন্ন দেশে দেখেছি যে প্রাইস ডাউন করে দেওয়া হয়। আর আমাদের জি, দেশে উল্টা, যে আমাদের হুম, প্রচুর ডিমান্ড থাকে, আমরা হচ্ছে অ্যাবনরমালি প্রাইস হাইক করে অনেক অনেক প্রোডাক্ট অনেক জায়গায় দেখি যে এটা হাইক করে। এটা শুধু আপনি যদি বলেন যে এই খাদ্য, পশু, কৃষি, তা না। আপনি জামা কাপড় কিনতে যান, জুতা কিনতে যান, একটা টুপি কিনতে যান, সবকিছুতেই একটা জি, তসবি কিনতে যান, একটা খেজুর কিনতে চান, এভরিওয়্যার একই হুম, একই সিচুয়েশন কিন্তু। তো জি, এখন ইস্যুটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা কিভাবে বের হতে পারি, এটা আমাদের একটা বিগ কোশ্চেন। এটা আমাদেরকে সমন্বিত একটা চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট, আমাদের যারা বিজনেস স্টেক হোল্ডার, সবাই যদি এই জায়গাতে একটা ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্সে না আসে, তখন হচ্ছে এইটাকে কন্ট্রোল করা আসলে পসিবল হবে না। আর এখানে এই জিনিসটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে রাখে, যেমন অনেক সময় আমাদের দেখি যে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যায়, রসুনের দাম হুম, ১০০ টাকা থেকে ৪০০ টাকা হয়ে যায়, জি, অ্যাবনর্মাল একটা প্রাইস হাইক হয়। এই জিনিসটা কখনোই আমাদের বাংলাদেশের বলেন পৃথিবীর কোনো দেশের জন্য এটা আমার মনে হয় কাম্য না। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসার জন্য সচেষ্ট হতে হবে। জি। আপনার কাছে কি মনে হয় যদি আমাদের আসলেই তো আ আমাদের যে চাহিদা খাদ্যের চাহিদা সে অনুযায়ী আমাদের জায়গা আ সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি এই মুহূর্তে? বাংলাদেশের ভবিষ্যতে খামারিরা আছে, সাধারণ মানুষের আছে যারা, সরকারের কি করা উচিত? কারণ আমরা কি সবসময় এখানে আমাদের মানে আমরা যদি সবসময় ইম্পোর্ট নির্ভর হয়ে থাকি তাহলে তো আসলে যে দেশ থেকে ইম্পোর্ট করব তার প্রাইস এর উপর আসলে আমার বসে থাকতে হবে। আমার মার্কেট আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারব না। সে যে যা চাইবে তাই আমাকে দিয়ে আনতে হবে। এটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে কিছুদিন আগেই আমরা খেয়াল করেছি বিভিন্ন জিনিসের উপরে তারা এই জিনিসটা করেছেন। এই ক্ষেত্রে আমরা
সরকার বা খামার ব্যবসায়ী যারা আছে, সাধারণ মানুষ তো আছেই। এ তারা আসলে কি করতে পারে? আসলে আমাদেরকে, যেহেতু আমাদের জায়গার সংকুলান অনেক কম মানুষের তুলনায়, আমাদেরকে টেকনোলজি ডিপেন্ডেন্ট হতে হবে আরো বেশি। টেকনোলজি যদি আমাদেরকে আরো বেশি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের প্রোডাকশনটা বেড়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এখনো টেকনোলজি এত এত হাইলি ইউজ হয় না। তো আমাদেরকে টেকনোলজি নির্ভর হওয়া উচিত। আমাদের যেই জাত উন্নয়ন, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের চালের অনেক জাত, আমাদের কৃষি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অনেকগুলো নতুন নতুন চালের হচ্ছে স্পেসিস আবিষ্কার করেছেন। তো এইগুলোর উপরে আমাদেরকে যদি আরো এমফাসাইজ করা হয়, আমাদের একই জায়গায় যদি আমার কাল্টিভেশন সিস্টেমটাতে যেখানে আমার 1 কেজি হয়, সেখানে যদি আমাকে 2 কেজি করা যায়। আবার আমাদের যদি টেকনোলজি করে, যেমন দেখা যায় আমাদের দেশে আপনার অনেক মিসইউজ হয়, যেমন পচন হয়, আমাদের অনেক জিনিস পচে যায়, ট্রান্সপোর্টেশনের জন্য পচে যায়, আমাদের কীটনাশক প্রপারলি ইউজ না করার কারণে আমাদের পচে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের আমাদের যদি টেকনোলজি বেসড আমরা হতে পারি, আমাদের এইখানে পচন রোধ বা আমাদের যে এই মিসম্যানেজমেন্ট বা আমাদের যে জিনিসগুলো ওয়েস্টেজ হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ করার একটা ওয়ে হতে পারে। আর টেকনোলজি যখন হয়, যেমন দেখেন আমরা দেশের বাইরে দেখি ড্রোন দিয়ে হচ্ছে আপনার কীটনাশক ছড়ানো হচ্ছে, বা ড্রোন জি, দিয়ে হচ্ছে ফার্টিলাইজার হচ্ছে আপনাকে ছড়ানো হচ্ছে। বাট আমাদের একটা কৃষক কিন্তু সে নিজের হাতে দিয়ে 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 ছড়াচ্ছেন, প্রপারলি কিন্তু হচ্ছে না। যেমন আপনি যখন একটা টেকনোলজি দিয়ে করবেন, আপনি যা ইনপুট দিবেন সেই প্রপার সেই আউটপুটটা সে আপনাকে দিবে। বাট কৃষকের দেখেন ছিটানোর মধ্যে এক জায়গায় বেশি পড়ছে, এক জায়গায় কম পড়ছে, এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে না। তো টেকনোলজিটা আমাদেরকে যদি খুব ভালো করে আমরা ইউজ করতে পারি, গভর্নমেন্ট এখানে যদি এগিয়ে আসে আমাদের জন্য, তখন আমাদের এই কম জায়গাতেই আমাদের প্রোডাকশনটা আমার মনে হয় দ্বিগুণ করা সম্ভব, এবং পচনটা যদি রোধ করা যায়, আমাদের যা প্রোডাকশন হচ্ছে তাও অন্তত আমার মনে হয় যে 20 থেকে 25% আমাদের সিস্টেম লসে চলে যায়। সেই সিস্টেম লসটাকে যদি আমরা কোনোভাবে মেনটেন করতে পারি, সেই 25 তো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আপনারা কি খামারি করার ক্ষেত্রে আপনার আ আ গোখাদ্য যেগুলি ক্রয় করেন সেক্ষেত্রে কি মানুষের আ স্বাস্থ্যর কথা চিন্তা করে এই খাদ্যগুলি ক্রয় করেন কিনা? কারণ আ আমরা অনেকবারই শুনেছি যে গো আ আ গো গরুকে মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হয় বা মুরগির ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে যেগুলি আসলে মানুষের জন্য বিষ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনারা এটা নিয়ন্ত্রণ করেন কিভাবে? অথবা সরকারের পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করার জন্য বা এটার কোনো আছে কিনা? তারা পরিচালনা করে কিনা কোন কার্যক্রম? একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। এইটা আমি নিজে খুব খুব বেশি চিন্তিত। আমি চিন্তা করি আমার ফ্যামিলি নিয়ে, যদি আমি চিন্তা করি, আমি আমার বাচ্চাদেরকে আমি কি খাওয়াচ্ছি? আমি আমার বাবা-মাকে কি খাওয়াচ্ছি? আমি আমার ভাই-বোনদের কি খাওয়াচ্ছি? জি, এই একটা প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে, আপনি কখনো কারাপশন করতে পারবেন না। জি, আমাদের দেশে এরকম অসৎ অনেক কিছু আছে। আমি যদি একা সাফাই গাই, এটা কোনোভাবেই হবে না। অনেকেই আছে যারা হচ্ছে ভাই ডোপিং করে, যেটা হচ্ছে আমাদের যেটা নরমাল প্রসিজারে যাওয়ার কথা, মানুষ অ্যাবনরমাল প্রসিজারে চলে যায়। যার কারণে আমাদের দেশে যেই পরিমাণ অসুস্থ মানুষ, আপনি দেখেন কিডনি ফেলিউরের অবস্থা আপনি কল্পনাতীত ভাবে বেশি। হার্ট জি, ডিজিজ, ডায়াবেটিস, যত ধরনের রোগ আছে, সব রোগ কিন্তু আমাদের এই খাদ্য থেকেই হয়। আমরা যদি খাদ্যটা ভালো না খেতে পারি, খাদ্যটাকে যদি আমরা এনশিওর করতে না পারি, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু না। আমাদের দেখেন খাবার যেই জায়গা থেকে প্রোডাকশন হয়ে আসে, ওই জায়গাগুলাতেই কিন্তু গলতগুলা হচ্ছে। এখন জি, এই জায়গায় এই মনিটরিং তো ভাই আমি একা করতে পারবো না, এটা কিন্তু গভর্নমেন্ট কনসার্ন হতে হবে। গভর্নমেন্ট যখন এটাতে টোটালি একটা মানে প্রচন্ড এমফাসাইজ করবে যে এখানে কোনো ধরনের খারাপ কিছু করা যাবে না, যদি খারাপ কোনো কিছু হয় তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকে, তখন কিন্তু, এবং মনিটরিং থাকতে হবে। আমাদের জি, আইন আছে, ডেফিনেটলি আইনের প্রতি আমরা শ্রদ্ধা স রাখি, কিন্তু সরকার ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা অনেক দুর্বল। জি, সরকার কি এই ধরনের মনিটরিং পরিচালনা করে কিনা আসলে? ন
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই মনিটরিং কমিটি আছে, মনিটর করতেছে, বাজারে তো যাচ্ছে। কিন্তু প্রপারলি তো আসলে টোটালটাকে মিনিমাইজ করা যাচ্ছে না। আমাদের যেই অসুবিধাগুলা, যেই জায়গা থেকে খাদ্যগুলা প্রোডাকশন হয়ে আসছে, ওইখান থেকে কিন্তু মান নিয়ন্ত্রণটা ওনারা করে আমাদেরকে দিবে। ওরা কিন্তু বিএসটিআই সার্টিফাইড আমাদেরকে দিচ্ছে। আমাদের এই যে মোবাইল কোড দেখেন, বাংলাদেশের সকল জি, জায়গায় জি, ভেজাল বিরোধী আন্দোলন চলছে, ভেজাল বিরোধী মোবাইল কোড বসছে। তারপরেও জি, ভেজালটা কিন্তু হচ্ছে। এখন জি, এই মোবাইল কোড বা এরকম আন্দোলন দিয়ে হবে না। এটা গোড়া থেকে যেখানে প্রোডাকশন হচ্ছে, যেখানে গোড়া সেখানে যেতে হবে। যদি আমরা সামনে থেকে কথা বলি, সামনের ২-৪ জনকে ধরি, আমাদের এটা কোনো দিন সমস্যার সমাধান হবে না। বুঝতে পেরেছি। ধন্যবাদ জনাব মাকসুদ। আপনার কাছ থেকে অনেকগুলি জিনিস জানতে পারলাম আমরা। আসলে এই জিনিসটা অনেক বড় একটা জিনিস। এই কথা বললে হয়তো সারাদিন পার হয়ে যাবে। আমি জাস্ট লাস্ট একটা জিনিস জানতে চাবো আপনার কাছে। আপনি যদি নতুন কেউ এই ব্যবসার সাথে আগ্রহী হন বা এই ব্যবসায় আসতে চান, সেই ক্ষেত্রে তার কিভাবে আগানো উচিত বা কি করা উচিত? ব্যবসায়ে আসার জন্য সর্বপ্রথম যেটা, সেটা হলো নলেজটা লাগবে, প্রপার নলেজ লাগবে। বুঝতে আমরা পেরেছি। ইউটিউব বা একটা লাইভ দেখে আমরা যেটা মনে করি যে আমাদের নলেজ হয়ে গেছে, এখানে আমরা সবসময় ভালো ভালো কথাই শুনি ম্যাক্সিমাম সময়। বাট জি, প্র্যাকটিক্যাল ফিল্ড টোটালি ডিফারেন্ট। প্র্যাকটিক্যাল ফিল্ডে কেউ কাজ না করে এই সেক্টরে আসবেন না, সেটা আমার হচ্ছে একটা রিকোয়েস্ট। আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে আমি অন ইয়ারে বলে থাকি, যখনই কেউ আসতে চান এখানে, যদি মনে করেন যে আমার কাছ থেকে এসেও আপনার কোনো কিছু জানার আছে, আমার ফার্ম আপনি ভিজিট করেন, আমার এখানে থাকেন, আমার এখানে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে একটা সার্ভিস দেওয়ার জন্য। আর বুঝতে এই জায়গাতে আসার জন্য একটা ব্যাপার হচ্ছে সম্মান থাকতে হবে। যেমন আমাদের দেশে বিগত কিছুদিন আগেও কিন্তু কৃষকদেরকে, খামারিদেরকে সম্মান দেওয়া হতো না। এখন জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে খামারটা একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। যার কারণে এখন জি, একটা সম্মান পাওয়া যায়। যখন আমি স্টার্ট করেছি আপনি জানবেন, আমি তো অনেক আগে থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে এটা করি। যখন আমি এটা স্টার্ট করেছি তখন কোনো শিক্ষিত খামারি এরকম ভাবে ছিল না। তখন জি, আমার পরিবারের একটা বিশাল কোশ্চেন ছিল যে আমাকে বিয়ে করাতে পারবে কিনা, যে আমি গরু গরু ছাগল পালি, আসলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব কিনা, একটা ভালো ফ্যামিলি থেকে আমি একটা মেয়ে পাবো কিনা। তো এই রেসপেক্টটা কিন্তু আমাদের ভিতরে ছিল না, আস্তে আস্তে গ্রো হয়েছে। এখনো অনেক জায়গাতে হয়তো বা সেই রেসপেক্টটা এখনো প্রপারলি আসে নাই। বাট এখানে রেসপেক্টটা আসতে হবে, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর। জি, বাংলাদেশের কৃষি ব্যতীত কোনো কিছু চিন্তাই করা সম্ভব না। সুতরাং সম্ভব না। এখানে রেসপেক্ট বাড়াতে হবে। আর যারা এখানে আসবেন, প্রথম ড্রব্যাকস গুলো ক্যালকুলেশন করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করে যদি মনে করেন যে না, তখন আপনি আসতে পারেন যে হ্যাঁ আপনি লস নিয়ে আসতে হবে। লস আপনি একটা কন্টিনিউ করতে পারবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। আপনি এসেই আগামী বছর ৬ মাস ১ বছর পরে আপনি প্রফিট করে যাবেন, এটা কিন্তু আসলে এই অ্যাগ্রো হবে বিজনেস না। না। এটা ইটস লং লং টাইম প্রসেস। তো এই জায়গাতে আপনাকে কয়েকটা সেশন আপনাকে সাস্টেইন করার মতো ক্যাপাবিলিটি নিয়ে তখনই মার্কেটে আসতে হবে। না হলে আপনি শর্ট টাইমে যদি আসেন, টোটাল খামার সেকশনের উপরে বা টোটাল অ্যাগ্রোর উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। যে ৬ মাস পরে ১ বছর পরে খামারি এসে উনি সাস্টেইন করতে পারেন নাই, এই জায়গাটা লস। খারাপ, এখান থেকে চলে গেছেন। তো এইটা করবেন না, দয়া করে আপনারা চিন্তা করে নামবেন। জি। আপনি এটা ধন্যবাদ জনাব মাকসুদ। আপনি যেটা বললেন যে আসলে আমাদের জায়গাও খুব সামান্য আমাদের চাহিদা অনুযায়ী। আবার এটাও সত্যি আমি দেখেছি যেটা অনেক জায়গায় আসলে খালি পড়ে আছে যে কিন্তু এগুলিতে কোনো কৃষিকাজ হচ্ছে না। যদি কেউ এগুলিকে ইউটিলাইজ করতে হয় তো কিছুটা হলেও ক্ষুদ্র আকারে হলেও এটা আমাদের সাহায্যে আসতো আরকি। আমি গ্রামগঞ্জে গেলে আমিও নিজেও যদি বলি আমি নিজেও একজন কৃষক পরিবারের সন্তান। আ যদিও আমার বাবা কৃষক ছিলেন না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু বছরে ১ টা ২ টা সময় করে আমাদের নিয়ে যেতেন। কৃষিকাজে যে বোনার থেকে শুরু করে ফসল উঠানো, কাটা মানে যেই আচার অনুষ্ঠানগুলো নবান্ন অনুষ্ঠানগুলি আমাদেরকে শরিক করতেন। আমরা এখন হয়তো তখন বুঝি নাই কিন্তু এখন ৪০ বছর পার হয়ে যাওয়ার পরে বুঝি যে উনি আসলে কেন করতেন আরকি।
এগুলার উপকারিতাটা কি? আ যে ফিলিংসটা আছে আরকি এটা হয়তো নতুন প্রজন্মকে আমরা এটা দিতে পারবো কিনা এটা সন্দিহান। যদিও আমাদের অনেক খালি জায়গা দেখি এখনো পড়ে আছে। যেগুলি ছোট, ছোট করে হলেও একটা খামার হতে পারে একটা কৃষিকাজের মানে আমাদের ইকোনমিতে বা আমাদের গ্রস ন্যাশনাল যে প্রোডাকশন আছে খাদ্যশস্যের সেটাতে আমাদের সাহায্য করতে পারে। আমরা সবাই আসলে একটা জিনিস যে হয়তো গ্রামগঞ্জের অনেক মানুষই এখন আসলে বিদেশ মানে প্রবাস জীবনে নির্ভরশীল হয়ে গেছে। তারা কৃষিকাজটাকে আর এখন সম্মানের মনে করছে না। যেটা আপনি সম্মানের কথা বললেন জি, আরকি। জি, জি, আশা জি, করি জি। কৃষি একটা সময় ছিল কিন্তু কৃষি পরিবারে একটা আলাদাই একটা সম্মান বহন করতো আরকি। আশা করি ইনশাআল্লাহ এই সম্মানটা আবার ফিরে আসবে। আপনার মতন আরো অনেক শিক্ষিত যুবক তারা এই পেশায় আসবেন এবং এটাকে একটা প্যাশন হিসাবেই নিবেন নিজের ইয়ার জন্য। ধন্যবাদ জনাব মাকসুদুর রহমান। আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে আজকে যুক্ত করেছেন। আপনার এই সম্প্রচার সবসময় সফলভাবে এবং সৎভাবে সম্প্রসারিত হোক এই কামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।